সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আলোচ্য বিষয় বাংলা সালতানাত ও বাঙালি জাতির জনক। ভাবতে অবাক লাগে, বিশাল ভারতের বুকের অতি নিকটে একখণ্ড স্বাধীন বাংলাদেশ। ঠিক 700 বছর পূর্বে দিল্লি সালতানাতের পাশে মহাপরাক্রম নিয়ে জন্ম নিয়েছিল বাংলা সালতানাত। পার্থক্য হলো, বাংলাদেশ জন্ম নিয়েছে বাংলার একটি ক্ষুদ্র অংশ নিয়ে, আর বাংলা সালতানাতের জন্ম হয়েছিল অবিভক্ত বিশাল বাংলা নিয়ে। সাথে সাথে জন্ম নেয় একটি সম্ভ্রান্ত জাতি, যার নাম বাঙালি, আর এর জনক হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা সালতানাত ও বাঙালি জাতির ইতিহাস অনেক দীর্ঘ, যা জনকের কর্মজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জনকের কর্মজীবন বাদ দিলে বাংলা সালতানাত ও বাঙালি জাতির জন্মের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। তাই জনকের কর্মজীবন থেকে শুরু করা যাক। ভারতবর্ষে তখন দিল্লির সালতানাত চলমান। সিংহাসনে মোহাম্মদ বিন তুগলক। তার মন্ত্রিপরিষদের অন্যতম প্রভাবশালী চাচাতো ভাই ফিরোজ বিন রজব তার রাজকর্মচারী আলী মোবারক একজন নওজোয়ানকে নিয়ে তার দরবারে উপস্থিত হয়ে চাকুরির প্রার্থনা করেন। এই নওজোয়ানের নাম মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াসের মাতা আলী মোবারকের দাইমা। ফিরোজ বিন রজব চাকরি প্রদান করলে উচ্চাভিলাষী মোহাম্মদ ইলিয়াস কিছুদিনের মধ্যে ফিরোজের এক উপপত্নীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ফিরোজ বিন রজব জানতে পেরে ইলিয়াসের জামিনদার আলী মোবারককে ইলিয়াসকে পাকড়াও করার নির্দেশ দেন। কিন্তু সুচতুর ইলিয়াস বিপদের আশঙ্কা টের পেয়ে তার মাকে নিয়ে সটকে পড়েন। ইহাতে ফিরোজ চরম ক্ষিপ্ত হয়ে আলী মোবারককে চরম অপদস্থ করে চাকুরিচ্যুত করেন। আলী মোবারক কর্মের সন্ধানে লখনৌতে আসেন। আলী মোবারকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততা লখনৌর প্রশাসক কদর খানের নজরে আসলে আলী মোবারককে সেনাবাহিনীর কোষাগার নিয়োগ দেন। একাগ্রতার সহিত কার্য সম্পাদন করায় আলী মোবারকের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়লে মোহাম্মদ ইলিয়াস আবার আলী মোবারকের নিকট চাকুরির প্রার্থনা করেন। ক্ষুব্ধ আলী মোবারক তাকে বন্দী করে কারাগারে প্রেরণ করেন। আলী মোবারকের মাতা এবং দাইমার অনুরোধে মোহাম্মদ ইলিয়াসকে মুক্ত করে সপ্তগ্রামের আজম উল মুলুকের সেনাবাহিনীতে চাকুরি দেন। উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধ কৌশলে পটু মোহাম্মদ ইলিয়াস 2 বছরে সেনাপতির পদে উন্নীত হন। সপ্তগ্রামের আজম উল মুলুকের মৃত্যুর পর আলাউদ্দিন আলী শাহ ও ফখরুদ্দিনের দেখানো পথে হাঁটতে শুরু করেন মোহাম্মদ ইলিয়াস। নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন। ক্ষমতার লোভে পরম বন্ধু আলাউদ্দিন আলী শাহর সাথে যুদ্ধে জড়ান। যে কোনো উপায়ে আলাউদ্দিন আলী শাহর দেহরক্ষীদের দলভুক্ত করে ফেলেছিলেন বলে আলাউদ্দিন তার নিজ দেহরক্ষীর হাতে নিহত হলে মোহাম্মদ ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করে লখনৌর সপ্তগ্রাম এর সিংহাসনে আরোহণ করেন। সময় 1342 খ্রিস্টাব্দ। পুরনো প্রথার খোলস ভেঙে ব্যাপক রদবদল করেন প্রশাসনে। তিনি প্রথম প্রশাসনের সকল স্তরে, এমনকি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে হিন্দুদের নিয়োগ দেন। শুধু ঘোড়ার উপর নির্ভর না করে সেনাবাহিনী সাজান আধুনিক সমসাজে। স্থানীয় মাঝি মাল্লা নিয়ে বিশাল নৌবহর গড়ে তোলেন। 2 বছরে তার সামরিক বাহিনী বিশাল রূপ ধারণ করে। মূলত ফখরুদ্দিনের আক্রমণ প্রতিহত করতে তার এই বিশাল আয়োজন। তিনি সপ্তগ্রাম থেকে উড়িষ্যার দিকে অগ্রসর হলে উড়িষ্যার সম্রাট নরসিংহদেব ও তার পুত্র ভানুদেব তার আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হন। ফলে শামসুদ্দিন ইলিয়াস শাহ বিপুল পরিমাণ ধন সম্পদ, হাতি ঘোড়া সহ প্রচুর সম্পদ নিয়ে নিজ রাজ্যে ফিরে আসেন। 1350 সালে নেপাল অভিযানে নেপালকে লণ্ডভণ্ড করে চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় নেপালকে রাজ্যভুক্ত না করে নিজ রাজ্যে ফিরে আসেন। 1351 সালে মোহাম্মদ বিন তুঘলক উদরময় রোগে মৃত্যুবরণ করলে তার চাচাতো ভাই ফিরোজ বিন রজব দিল্লির সুলতান মনোনীত হন। ইলিয়াস শাহ যার উপপত্নীর সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন। ইহাতে ইলিয়াস শাহ ভীত না হয়ে সিংহের লেজ দিয়ে কান চুলকানোর মতো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করলেন। নিজ রাজ্য সুযোগ্য পুত্র সিকান্দার শাহর হাতে অর্পণ করে 1351 খ্রিস্টাব্দে দিল্লির উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাত্রা শুরু করেন।
সুরতী রাজা শক্তিসিংহ ও বামেশ্বরকে পরাজিত করে ত্রিশূল দখল করেন। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি গণ্ডক নদীর তীরবর্তী হাজিপুর শহরের নির্মাণ কাজ শুরু করেন। বিহারে দিল্লির প্রশাসক ইব্রাহিম বাইজু প্রতিহত করতে এসে নিজের জীবনটাই ইলিয়াস শাহর হাতে দিয়ে বসলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ টর্নেডোর গতিতে বিহার লণ্ডভণ্ড করে ফেলেন। তার পারিষদের পরামর্শে তিনি দিল্লি অভিযান স্থগিত করেন। অতপর ফখরুদ্দিনের ছেলে ইখতিয়ারউদ্দিনকে অপসারণ করে সুবর্ণগ্রামের সিংহাসন দখল করেন। এই বিশাল রাজ্যের নামকরণ করলেন বাঙ্গালা। নিজেকে ঘোষণা করলেন শাহী বাঙ্গাল। আর এই বিশাল রাজ্যের বাসিন্দারা বাঙালি জাতি নামে পরিচিতি পান। মোগল শাসন আমলে সুবা বাংলা আর ইংরেজ আমলে বেঙ্গল, যা দিল্লি সালতানাতের সাথে টক্কর দিয়ে স্বাধীনভাবে স্বমহিমায় টিকেছিল বহু যুগ ধরে, যার জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ। শত্রু রাজ্য শামসুদ্দিন ইলিয়াস শাহকে শত্রু হিসাবে চিহ্নিত করার পূর্বেই শত্রু রাজ্য আক্রমণ করে ভীত সন্ত্রস্ত করে তোলেন। তিনি কোনো শত্রু রাজ্য দ্বারা ধৃত হননি, পলায়ন করেননি। এমনকি ফিরোজ বিন রজব তার বিরুদ্ধে অভিযান করে শেষ পর্যন্ত সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। তিনি প্রথম মুসলিম শাসক যিনি ধর্মের ভিত্তিতে জাতি গঠন না করে ভূখণ্ডে বসবাসকারীদের নিয়ে এক বিশাল সাম্রাজ্য ও সম্ভ্রান্ত জাতি গঠন করেছিলেন। বাঙালি জাতির জনকের এমন যুগান্তকারী পদক্ষেপে হিন্দু মুসলিম সম্পর্ক অতি উচ্চতায় সমাসীন হয়। জাতির জনকের বিরচিত সংগ্রামী জীবনের কারণে বাঙালি জাতির অপর নাম বীর বাঙালি। জাতির জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। মুসলিম সুফি সাধকের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল তার। বিচক্ষণ এই সুশাসক জানতেন সালতানাতের স্থায়িত্ব ও রাজত্বের বিস্তৃতি ধরে রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের অভিমত উপেক্ষা করার কোনো সুযোগ নাই। পুরো ভারতবর্ষে বাংলার গুরুত্ব জ্বলন্ত শিখার ন্যায় তুলে ধরেছিলেন তিনি। বাংলার লোকদের দিয়েছিলেন স্বতন্ত্র পরিচয়। 2,32,000 বর্গ কিলোমিটারের অঞ্চলকে বেঁধে দিয়েছিলেন একক রাজনৈতিক ও জাতিগত পরিচয়ে। 1358 সালে তিনি চলে যান না ফেরার দেশে। বাঙালি জাতির জনক শামসুদ্দিন ইলিয়াস শাহের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এতক্ষণে আমার আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।